সিরিয়ায় বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে হত্যা করা হচ্ছে আসাদপন্থীদের। নিহতের সংখ্যা ১৩০০ ছাড়ালো। বিদ্রোহীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। ত্রাণের পর এবার গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা ইসরায়েলের। যুদ্ধবিরতি চললেও থামেনি হামলা, নিহত ২ ফিলিস্তিনি। কানাডায় জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় সাবেক গভর্নরের অভিজ্ঞতা কাজে লাগানোই লক্ষ্য। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা আইডিসকে। নুসরাত বৃষ্টির সাথে আছে। শিরোনামগুলো শুনছিলেন। সিরিয়ায় এবার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হত্যা করা হচ্ছে আসাদপন্থীদের। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার হুঁশিয়ারি, সিরিয়ায় আবারও গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। রক্তপাতের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে চলমান সংখ্যাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে। সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে এভাবেই চলছে হত্যাযজ্ঞ। বাদ যাচ্ছে না বাণিজ্যিক ভবনও। নির্বিচার গুলি আর গ্রেনেড ছুড়ে হত্যা করা হচ্ছে প্রতিপক্ষকে। সিরিয়ায় টানা ৪র্থ দিনের মতো চলছে সংঘাত। সরকারি বাহিনীর সাথে চলছে আসাদপন্থীদের সংঘর্ষ। তাদের দমাতে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং হেলিকপ্টার নিয়ে চলছে সামরিক বাহিনীর অভিযান। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এখন পর্যন্ত হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে কর্মরত হাজার হাজার সামরিক এবং পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। ধারণা করা হচ্ছে তারাই পাল্টা বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে। গেল সপ্তাহ থেকে চলছে এই সংঘাত। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধানের হুঁশিয়ারি, যারাই দেশটিতে রক্তপাতের সাথে জড়িত তাদের সবারই বিচার করা হবে। আমরা একটি কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি। পতন হওয়া স্বৈরাচারের দোসররা আমাদের নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। এর সাথে যোগ হয়েছে বিদেশি ষড়যন্ত্র। তারা চায় যাতে সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধ লাগে, কিন্তু আমরা তা হতে দেব না। যারা সিরিয়ায় রক্তপাত ঘটাচ্ছে তাদের খুঁজে বের করে বিচার করা হবেই। এদিকে হত্যাযজ্ঞ এবং অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সিরিয়ার মানবাধিকার কর্মীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় কেমন যুদ্ধবিরতি? সীমান্ত আটকে রেখে ত্রাণ প্রবেশে বাধা তো দিচ্ছি, থেমে থেমে হামলাও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির প্রথম ধাপের ১.৫ সপ্তাহ পেরিয়ে গেলেও নানান টালবাহানায় পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় গড়িমসি করছে। এর মধ্যে এবার গাজায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। খান ইউনিসে ফিলিস্তিনিদের দীর্ঘ লাইন মাত্র এক টুকরো শুকনো রুটির জন্য। ৭-৮ ঘন্টা তীব্র রোদের মাঝে দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। যুদ্ধবিরতির মধ্যেই পুরো উপত্যকায় তীব্র খাদ্য সংকট। দুর্ভিক্ষের সংখ্যাও করছেন বিশেষজ্ঞরা। আমার পরিবার না খেয়ে আছে। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি রুটির জন্য। দুপুরের পর এসে মাত্র এক টুকরো রুটি পেয়েছি। বর্ডার বন্ধ করে দিয়েছে ওরা। ত্রাণের গাড়ি প্রবেশ না করলে আমরা কি খাবো? গাজার বাসিন্দাদের এখন যা দরকার তা হলো ত্রাণ সহায়তা। এখানে ধনী গরিব বলে আর কিছু নেই। সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আছি কয়েক টুকরো রুটির জন্য। আমরা খুবই অসহায়। হামাসের হাতে বন্দি বাকি ৫৯ জিম্মিকে একসাথে ফেরত পাঠাতে হামাসকে চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের শায়েস্তা করতে পবিত্র রমজান মাসেও ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়। এবার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধের ঘটনাকে জেনোসাইড অ্যালার্ট বলেছে জাতিসংঘ। তীব্র নিন্দা জানিয়েছে হামাসও। আগ্রাসনও বন্ধ করেনি ইসরায়েল। রোববারও সুজায়া ক্যাম্পে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২ ফিলিস্তিনির। গাজাবাসীর ক্ষোভ, এমন যুদ্ধবিরতি তো তারা চাননি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়েও ইসরায়েলের গড়িমসি চলছেই। নানা টালবাহানার পর আলোচনার জন্য রোববার দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও নিজেদের দাবি দাওয়া নিয়ে এখনও অনড় অবস্থানের ইঙ্গিতই দিয়েছে তেল আবিব। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে নেতৃত্ব দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মাহমুদ খলিলকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিষয়ক সংস্থা আইস।
শনিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টির ছাত্র ইউনিয়ন জানিয়েছে, আবাসিক হল থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ খলিলকে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হামাসের পক্ষে বিক্ষোভে অংশ নেয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে। গেল বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজার সমর্থনে বিক্ষোভে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মোহাম্মদ খলিল। আর বিক্ষোভে অংশ নেয় তার গ্রিন কার্ডও বাতিল করা হবে বলে জানিয়েছে আইস। কানাডায় জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতি বিশেষজ্ঞ মার্ক কার্নি। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে শুল্কারোপ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। শিগগিরই নেতৃত্ব দেবেন, দায়িত্ব নেবেন তিনি, এবং রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও বিশেষজ্ঞ অর্থনীতিবিদের হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধ মোকাবেলা আর আসন্ন নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে লিবারেলরা। রোববার লিবারেল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা। দলীয় সদস্যদের ৮৬% ভোট পেয়ে ৩ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর আনুষ্ঠানিক পদত্যাগের পর ক্ষমতাসীন দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনেও দলের নেতৃত্ব দিবেন ৫৯ বছর বয়সী কার্নি। হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মার্ক কার্নি রাজনীতির ময়দানে একেবারেই নবিশ, তবে অর্থনীতি নিয়ে রয়েছে বিস্তর অভিজ্ঞতা। ২০০৩ সালে ব্যাংক অব কানাডার ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আর্থিক খাতে কাজ করেছেন লন্ডন, টোকিও, নিউ ইয়র্কে। ৫ বছরের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান তিনি। তারই দক্ষতায় ভালোভাবেই বিশ্বমন্দা উতরে গেছে কানাডা। ২০১৩ সালে প্রথম বিদেশি হিসেবে যোগ দেন ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান হিসেবে। ২০২০ সালে জলবায়ু ও অর্থনীতি বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন জাতিসংঘেও। যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে ঘিরে কানাডার রফতানি নির্ভর অর্থনীতির দুর্যোগের মুহূর্তে এই বিশেষজ্ঞ অর্থনীতিবিদকে বেছে নিল লিবারেল পার্টি। নির্বাচিত হয়ে দেশকে শক্তিশালী এবং দলকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন কার্নি। মার্কিন শুল্কযুদ্ধ মোকাবেলায় নতুন বাণিজ্যিক অংশীদার তৈরির পরিকল্পনার কথা জানান। শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে কাজ করবে আমার সরকার। নতুন ও বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার তৈরি এবং নিরাপদ সীমান্ত গড়তে চাই। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতি তোপ দাগিয়েছেন কার্নি। প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না, এমন মন্তব্য করেন তিনি। একজন আছেন যিনি আমাদের অর্থনীতি দুর্বল করতে চান। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প। তাকে সফল হতে দিতে পারি না। কানাডা কখনো আমেরিকার অংশ হবে না। আমরা এই লড়াই চাইনি, তবে কেউ চাপিয়ে দিতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত। বাণিজ্য হোক বা হকি, জিতবে কানাডাই। দেশে অর্থনৈতিক সংকট আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের জেরে সম্প্রতি ব্যাপক চাপ তৈরি হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপর। দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে অস্থিতিশীলতার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। বলা হচ্ছে, বার্ড ফ্লুর প্রভাবে বাজারে ডিমের সরবরাহে কমতি দেখা দিয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে এই বার্ড ফ্লুর অজুহাতে সাধারণ মার্কিনীদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে ডিমের সংকট, নির্ধারিত সংখ্যার বাইরে ডিম বিক্রি করছে না সুপার শপগুলো। সরবরাহ ঘাটতির কারণে দামও আকাশচুম্বী। মার্কিন কৃষি মন্ত্রণালয়ের সংখ্যা চলতি বছর ৪১% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ডিমের দাম। যুক্তরাষ্ট্রে প্রায় 10টি বৃহৎ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই নির্ধারিত হয়ে থাকে বাজার দর। এদের অন্যতম ক্যালমেইন ও রোজ অ্যাকর ফার্মস। ক্যালমেইন ডিমের যে দাম বৃদ্ধি করেছে তা অযৌক্তিক, কেননা তাদের উৎপাদন খরচও বেশি ছিল না। তারা সুযোগের সদ্ব্যবহার করছে, অযথা দাম বাড়িয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। বার্ড ফ্লুর অজুহাতে শুরুতে ডজন প্রতি ডিমের দাম বাড়িয়েছিল ক্যালমেইন। যদিও মহামারী ছড়ানোর প্রথম বছর তাদের খামারে রোগটির প্রাদুর্ভাবই ছিল না। বেসরকারি সংস্থা ফুড অ্যান্ড ওয়াটার ওয়াচের প্রতিবেদন বলছে, ডিম বিক্রি করে গেল বছর তাদের মুনাফা বেড়েছে ৮২%। তবে ভিন্ন কথা বলছে আমেরিকান এগ বোর্ড। তাদের দাবি, বাজারে সিন্ডিকেট নেই, বার্ড ফ্লুর কারণেই ডিমের সংকট এবং মূল্যবৃদ্ধি।
বার্ড ফ্লুর প্রভাবেই এতদিন ধরে ডিমের বাজার অস্থিতিশীল। চাহিদা অনুযায়ী ডিমের পর্যাপ্ত সরবরাহ নেই। মনে রাখতে হবে, সাপ্লাই ডিমান্ড চেইনের কারণেই খামারিরা বাধ্য হয়েছেন দাম বাড়াতে। ডিমের বাজারে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। মাত্রাতিরিক্ত মুনাফা পেতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে এই তদন্তে। সন্দেহের তালিকায় ওপরের দিকেই রয়েছে দেশটির শীর্ষ 2 সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যালমেইন ফুডস এবং রোজ অ্যাকর ফার্মস। 2022 সাল থেকেই বার্ড ফ্লুতে ব্যাপকভাবে আক্রান্ত যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্প। এ পর্যন্ত 162 মিলিয়ন মুরগির মৃত্যু হয়েছে এই রোগে। 2024 সালের শেষ 4 মাসেই মারা যায় 42 মিলিয়ন মুরগি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা থামছে না। এবার পেনসিলভানিয়ার পার্কিং লটে আছড়ে পড়ল একটি যাত্রীবাহী ছোট বিমান। এরপর সেটি বিধ্বস্ত হয়। রোববার ম্যানহেইম শহরে এই ঘটনা। পুলিশ জানায় 5 জন যাত্রী নিয়ে শহরটির বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিচক্রাফট কোম্পানির উড়োযানটি। পার্কিং লটে থাকা গাড়ির উপরে সেটি আছড়ে পড়ে, সাথে সাথেই আগুন ধরে যায় বিমানটিতে। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে এবং উড়োযানের কোনো একটি দরজা খোলা থাকায় এই দুর্ঘটনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সৌভাগ্যবশত কারো প্রাণহানি হয়নি, আর গুরুতর আহত অবস্থায় আরোহীদের হাসপাতালে নেওয়া হয়। রাষ্ট্রপতির শাসন জারির পর আবার উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি-জো সম্প্রদায়ের ডাকে রোববার থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট, যা ঘিরে সহিংসতা রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়েছে। কাংপোক-পি এই জেলায় পুলিশের সাথে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। অন্তত 40 জন আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশ সদস্য একাধিক নারীও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতা প্রবণ এলাকাগুলোয় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। 48 ঘন্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে 17 জনকে। গেল মাসে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে এবং রাজ্য প্রশাসন কেন্দ্রের হাতে চলে যায়। জাতিগত সহিংসতা বিগত 1.5 বছর ধরেই উত্তপ্ত পূর্বাঞ্চলীয় রাজ্যটি। এ পর্যন্ত অন্তত 250 মানুষ প্রাণ হারিয়েছেন, গৃহহীন 1.5 লাখেরও বেশি। পরপর 2 দফায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তৃতীয়বারে আর শেষ রক্ষা হলো না আলোচিত পাকিস্তানি ধর্মপ্রচারক মুফতি শাহ মীরের। বেলুচিস্তানের বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিতর্কিত স্কলার। মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীদের ছোড়া বুলেটে তিনি গুলিবিদ্ধ হন। জীবদ্দশায় সাবেক ভারতীয় নৌ কর্মকর্তাকে অপহরণ, ধর্মপ্রচারের আড়ালে অস্ত্র, মানব পাচার সহ একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন মুফতি শাহ মীর। ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদব চাকরি জীবন শেষে ইরানের চাবাহারে ব্যবসা করতেন, কিন্তু হঠাৎ করে 2016 সালে ইরান পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত হন তিনি। অভিযোগ রয়েছে এ ঘটনার নেপথ্যে ছিলেন পাকিস্তানের এক ধর্মীয় প্রচারক মুফতি শাহ মীর। গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে ওই সাবেক ভারতীয় কর্মকর্তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেন মুফতি শাহ মীর। তখন থেকেই পাকিস্তানে জেলবন্দি কুলভূষণ যাদব। ঘটনার 8 বছর পর শুক্রবার বেলুচিস্তানের তুরবাটে একটি মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন পাকিস্তানের ওই ধর্মপ্রচারক। এ সময় তাকে ঘিরে ধরে অস্ত্রধারী কয়েকজন বাইক আরোহী। বেশ কয়েকবার চলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় মুফতি শাহ মীরকে। এর আগে আরও 2 বার তার উপর হামলা হয়েছিল। পাকিস্তানের উগ্র মৌলবাদী দল জামিয়াত উলেমাই ইসলামের সদস্য ছিলেন মুফতি মীর। অভিযোগ রয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথেও সম্পৃক্ততা রয়েছে তার। শোনা যায় স্কলার পরিচয়ের আড়ালে মানব এবং অস্ত্র পাচারের সাথেও জড়িয়েছিল মুফতি মীরের নাম। তবে তাকে হত্যার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও বলা যাচ্ছে না। কিছুদিন আগেও মুফতি শাহ মীরের দলের আরও 2 নেতাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। অনিক রহমান, যমুনা নিউজ। উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ক্যালিন জর্জেস্কুর সমর্থকদের সাথে নিরাপত্তা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে রোমানিয়ায়। দেশটির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জর্জেস্কুর প্রার্থিতা বাতিল করাকে কেন্দ্র করে বহু সমর্থক বিক্ষোভে নামেন। রোববার নির্বাচন পরিচালনাকারী সংস্থা সেন্ট্রাল ইলেকশন ব্যুরোর কার্যালয়ের সামনে বিক্ষোভ চলে, আর আন্দোলনের এক পর্যায়ে যানবাহনে আগুন ধরিয়ে দেয় জর্জেস্কুর সমর্থকরা। নিরাপত্তা কর্মীদের সাথে তখন সংঘর্ষ বাধে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়, বেশ কয়েকজন আহত হন এবং জর্জেস্কুর প্রার্থিতা ফিরিয়ে দিতে সেন্ট্রাল ইলেকশন ব্যুরোকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক অভিযান চালানোর দাবি করে প্রতিহত করে কুরস্ক অঞ্চলের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। আর রোববার এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে কুরস্কে ধ্বংস করা হয়েছে মার্কিন ব্রাহ্মস ট্যাঙ্ক। আর ওই অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। সামি ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক ঘাঁটি দখলে নিয়েছে রুশ সেনারা। এদিন কুরস্ক, খার্কিভ, কুপিয়ানস্ক, পোক্রোভস্কে রুশ সামরিক বাহিনীর সাথে ব্যাপক লড়াই হয় ইউক্রেনীয় সেনাদের। এছাড়াও মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কানান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে কিয়েভ প্রশাসন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 7 লাখের বেশি মানুষ। কর্তৃপক্ষ জানায় ঝড়ের আঘাতে বিদ্যুৎ সঞ্চালন লাইনই ভেঙে পড়েছে। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। শনিবার কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় আলফ্রেড। এতে দেখা যায় আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস, বহু গাছ উপড়ে পড়েছে, বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। কর্তৃপক্ষের শঙ্কা সোমবার প্রায় 700 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে জরুরি কারণে 8 ঘন্টা যাত্রার পর আবারও এয়ারপোর্টে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সোমবার স্থানীয় সময় রাত 2টায় মুম্বাই এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভারতীয় বিমান সংস্থার বোয়িং 777 মডেলের এই বিমানটি। 300-র বেশি যাত্রী নিয়ে সকাল 10:30টায় আবারও মুম্বাই এয়ারপোর্টে এটি ফিরে আসে। ভারতের স্থানীয় কিছু গণমাধ্যম বলছে, বিমানে বোমা হামলার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পরে এটি গুজব বলে জানা যায়। অন্যদিকে বার্তা সংস্থা RT ও হিন্দুস্তান টাইমস বলছে, বিমানের বেশিরভাগ টয়লেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় বাধ্য হয়ে বিমানটি ফিরতে আসে। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী। তবে ভারতের কোনো প্রতিবেশীর সাথে পাকিস্তানের সম্পর্ক থাকলে তা উদ্বেগজনক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। আগে দেশটিতে নির্বাচিত সরকার আসুক, তারপরে স্পষ্ট করা যাবে বিষয়টি। আমি বলবো, বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে ভারতের অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে। তবে সন্ত্রাসবাদের কেন্দ্রে থাকা একটি দেশের সাথে যদি ভারতের কোনো প্রতিবেশীর সম্পর্ক থাকে, তবে তা উদ্বেগজনক। বাংলাদেশ, ভারত সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে $272 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। আঞ্চলিক উন্নয়নের 14টি প্রকল্প খাতে এই সহায়তা দেওয়া হবে। তবে এই অর্থ সহায়তার মধ্যে বাংলাদেশের ভাগ কতটুকু তা জানা যায়নি। রোববার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দিয়েছেন। কানাডীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। লিঙ্গ সমতা, নারী কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পে এই সহায়তা দেওয়া হবে। এছাড়াও বাস্তবায়ন করা হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার, দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প। এই ছিল যেমন আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।